নমস্কার, মীনাক্ষী এবং পেজের থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমার বাড়ির অতিথি যারা, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। আর আমরা জানি মানুষের সাথে মানুষের বন্ধন সুদৃঢ় হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। কবিতার জন্য পথ চলা, আর সেই কবিতার মধ্য দিয়েই যাদের সাথে আমার বন্ধন সুদৃঢ় হয়েছে, তাদের সাথে আলাপ, গল্প, আড্ডা, এই আমার পরম পাওয়া। আর এই কোভিড পরিস্থিতির সময় আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমরা কিছুদিন ভেবেছিলাম পৃথিবী কি স্তব্ধ হয়ে গেল, কিন্তু না, সব খারাপের মধ্যেও কিছু ভালো আমাদের খুঁজে নিতে হয়েছে। এই খুঁজে নিতে নিতেই অনেকের সাথে পরিচয় হয়েছে। তেমনি করেই আমার এই পলাশের নাম আমার শোনা, যার পলাশের সাথে যে পরিচয় করাবো, বাচিকের একটি প্রোগ্রামে বা একটা মিটিংয়ে আমি ওকে একবার দেখেছিলাম। সামান্য কথা হলেও হয়তো ও আমাকে মনে রাখেনি, কিন্তু আমি ওকে মনে রেখেছিলাম। কারণ সেই কবিতা, পাহাড়, জঙ্গল, অরণ্য, এরকম একটি ঘেরা অঞ্চলে থাকি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে। আমি নেপালি, আদিবাসী, এইসব ভাষা যে মানুষেরা বলেন, তাদের মাঝখানে আমি বড় হয়েছি। সেখানে বাংলা ভাষাকে ভালোবেসে আমার কবিতা বলার যে একটা নেশা, প্রকৃতিকে ভালোবাসা, সেখান থেকেই কিন্তু এই মানুষদের খোঁজ পাওয়া। সেই জন্য পলাশ যখন এখানে এসেছে, আমি শুনেছি, আমার সাথে চন্দন মজুমদার যখন আমাকে জানালো, আমার খুব ইচ্ছে হলো ওদের সাথে একটু আড্ডা দিই। আমি জানি কবিতা কানেকশন খুব ভালো ভালো কাজ করে, ওরা এসেছে কবিতা শ্যুট করতে। আমি শুরুতেই পরিচয় করাবো, পলাশ তো সবার সাথে পরিচয় করাবে। তোমার কেমন লাগছে আগে বলো পলাশ, ডুয়ার্স। না ভালো, যেহেতু যে কোনো কিছু না, প্রথম দেখার অনুভূতিটা অন্যরকম হয়, সে যে কোনো ক্ষেত্রে। ডুয়ার্সের সাথে এটা আমার এবং আমাদের সবারই প্রথম দেখা, ফলে এই প্রথম দেখার অনুভূতিটা থেকে যাবে, এই ফিল, এই ভাবনাটা থেকে যাবে, এই আইডিয়া। ফলে আমাদের একটা আইডিয়া ছিল যে একটা শ্যুট করব যেখানে প্রকৃতি থাকবে, যেখানে নেচার থাকবে। শ্যুট করতে আসা প্রথম? হ্যাঁ, অবশ্যই। ফলে এসে যে যা দেখলাম, যা ভেবে এসেছিলাম, তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পাও। হ্যাঁ। একটু আমি শুনে নিই, কবিতা কানেকশনের কথা আগে বলো এবং সবার সাথে একটু পরিচয়। তোমরা কিভাবে এই কবিতা গান নিয়ে ভাবনাটা পথ চলা কবে থেকে, তা এটা শুনে আমি তারপরে ডুয়ার্সের সম্বন্ধে তোমার কাছে কিছু শুনবো। হ্যাঁ, ঠিক। কবিতা কানেকশন আসলে ভাবনাটা ছিল যে আমরা যেভাবে আবৃত্তি হয় তার বাইরে গিয়ে কিছু একটা করব। আবৃত্তি আমি তো করি বা কবিতা বলি, মুখস্থ করে বললাম কি বললাম না, কিন্তু তার বাইরে আর কি করা যায়, তখন গানটাকে যদি মেশানো যায়। এবার গানের সাথে কবিতাও নতুন কিছু না, মহাপ্রভু চৈতন্যদেব তো সেই গান গিয়ে বা কথাগুলোকে বলতে বলতে এগোতো। তারপরে ওই রকম গীতিকাব্য, মঙ্গল কাব্য, অনেক কিছুতে এসেছে। কিন্তু গান, কবিতা বা গীতি আলেখ্য আমাদের খুব ট্র্যাডিশনাল যে ফরম্যাটটা, রবীন্দ্রসঙ্গীতের ঋতু, 6 ঋতু নিয়ে বা ওই নিয়ে বসন্ত নিয়ে গান হচ্ছে পুরো, তারপর একটা কবিতা হচ্ছে, স্ক্রিপ্ট হচ্ছে, ভাষ্য হচ্ছে, বেশ একটা এক্সপেরিমেন্ট। কিন্তু তার বাইরে গিয়ে আমাদের ভাবনাটা হলো যে আমাদের ওই রকম কিছু না, আমাদের ভাবনাটা একটাই, ধরা যাক একটা কবিতা, তার কিছু অংশ গান হবে, কিছু অংশ কবিতা হবে বা কথার মতোই হবে, সেটাকে মিলেমিশে ওইটুকুই আমাদের একটা কম্পোজিশন। তার মধ্যে গান থাকবে, তার মধ্যে গিটার থাকবে, তার মধ্যে কিবোর্ড থাকবে, তার মধ্যে রিদিম থাকবে, তার মধ্যে আবৃত্তি থাকবে আর কি। এইসব নিয়েই এই ভাবনাটা। এবং 2015 শুরু, আমাদের 2014 শেষ দিকে ভাবনা, 2015-তে আমরা ফার্স্ট অ্যালবাম। এবং তারপরে ভালো লাগলো আমাদের ভাবনাটা মানুষের একটু অন্যরকম, হ্যাঁ। এবং আমরা মূলত কলস নির্ভর কাজ করি, ফলে বাণিজ্যিকভাবেও একটা আবৃত্তিকে তুলে ধরার প্রচেষ্টা আমাদের থাকে, এবং সেই কাজে যে সবসময় সফল হই, আবার কখনো সফল হই না, কিন্তু আমাদের টার্গেটটা থাকে যে বাণিজ্যিকভাবে আমরা কবিতা বা আবৃত্তি, কবিতা বলা এবং তার সাথে গানের মেশানোটাকে নিয়ে, এই কম্পোজিশনটাকে নিয়ে আমরা বাণিজ্যিকভাবে এগোবো। বাণিজ্যিকভাবে বলতে গেলে অন্যভাবে নেবেন না, বলতে চাইছি যে যদি এটা করে আমরা, যদি ধরা যাক এটা করে যদি থাকি, অন্য কিছু না করি, এই ভাবনাটাকে আসলে সেই চেষ্টাটা আমরা সমর্থন করবো। এই জন্য আজকে একজন গায়ককে যে বাণিজ্যিকভাবে যখন নিয়ে যাওয়া হয়, কেন আবৃত্তিকারকে নিয়ে আসা হবে না? এটাও আমাদেরও একটা সঞ্চালককে কেন পেমেন্ট করা হবে না, এগুলো কিন্তু আমরা বলতাম একটা সময়। তো এখন সেটা কতটা চেঞ্জ হয়েছে তোমার মনে হয়? না, চেঞ্জ খুব ফারাক হয়েছে। গানের ক্ষেত্রে অনেক চেঞ্জ হয়েছে। সঙ্গীতের ক্ষেত্রে মানুষ একজন সঙ্গীত শিল্পীকে যে সম্মান দেন, প্রাপ্য দেন, আমি বলছি না যে আবৃত্তি শিল্পীকে সম্মান দেয় না, সেটা না, কিন্তু সেটা অনেক ভালোবাসা বেশি থাকে, অন্য কিছু কম থাকে। ফলে একজন আবৃত্তি শিল্পীর পক্ষে বা বাচিক শিল্পীর পক্ষে শুধু এইটি করে তার জীবন নির্ধারণ করা কিন্তু অসম্ভব। একজন দুজন ছাড়া, সবাই তাদের নাম জানে, আমি তাদের নাম বলছি না,
বাকিদের ক্ষেত্রে নয়। তো আমরা সেই চেষ্টাটাও কিছুটা অংশ করে যাচ্ছি, যদি আমাদের দেখেও অন্যরা একটু উদ্বুদ্ধ হয়, একটু এগিয়ে আসে, সবাই মিলে একটা লড়াই করে, তাহলে কোনো দিন এটা হয়তো সফল হবে, সেটা আমাদের পরেও হবে কিংবা আমাদের সময়ও হতে পারে। মানে এই যে কোভিডের সময় কিন্তু মঞ্চ থেকে মানুষ কিন্তু কিছুটা হলেও সরে এলো, মানে মঞ্চে পুরোটাই সরে এলো। হ্যাঁ, এখন টোটাল ব্যাপারটা চলে গেছে আমাদের তোমার ডিজিটাল টোটাল। তো সেখানেও তোমাদের কবিতা কানেকশনের সাবস্ক্রাইবার অনেক, মানে মানুষ শুনছে, তার মানে চেষ্টা করা মানে না, আমি সাবস্ক্রাইবার আমাদের বাড়ছে, ক্রমশই বাড়ছে, কারণ আমাদের কাজগুলো তো একটু অন্যরকম, ফলে আমরা চেষ্টা করছি দিতে, এবং আমাদের ভিউজ ভালো, বেশ কিছু কবিতা তো অনেক ভালোই ভিউজ হয়েছে। কিছুদিন আগে সুকুমারের একটা বেরোলো, খুব ভালো লেগেছে আমার, 30 অক্টোবর সুকুমারের জন্মদিনে, হ্যাঁ ডিফারেন্ট, এবং ওইগুলো কি হয়, আমরা নিজেরাই করি, আমাদের শ্যুটটাও করলো বসে, ও আর প্রীতম বসে অ্যারেঞ্জমেন্টটা করলো, আমরা ওর হোম স্টুডিওতেই করা, সুমিতের। হ্যাঁ, তো নামগুলো আমি একটু পরিচয় করে দেবো একটু পরে। সুমিতের হোম স্টুডিওতেই করা, ফলে সেখানে করা হলো, নিজেরাই অ্যারেঞ্জ করলাম, ক্যামেরাটাও সেদিন সেই প্রোডাকশনের কিন্তু পুরো ক্যামেরাটাও আমরা করেছি, এডিটটাও আমাদের করা, মানে টিম ওয়ার্ক গোটা তোমরা এই গজনী মিলেই করছো তোমাদের। হ্যাঁ, ফলে কাজটা করে এবং খুব কম সময়ের মধ্যে প্রোডাকশন, যে 30 অক্টোবর সুকুমারের জন্মদিন ছিল, এবং সুকুমারের একটা ট্রিবিউট আমাদের পক্ষ থেকে জানানোর আর কি ইচ্ছে আমাদের ছিল, ফলে সেটা আমরা করেছিলাম, করতে পেরেছিলাম। তো এই ভাবনা নিয়ে আমাদের এগোনো, এবং আমাদের যে কাজ করব তার প্রচুর সাবস্ক্রাইবার হোক বা প্রচুর ভিউজ হোক, সেটা কিন্তু ভেবে আমরা কাজ করি না। নিশ্চয়ই। হ্যাঁ, আমরা যে ভাবি, যে ভাবনাটা আমরা রাখি, সেই ভাবনাটাকে আমরা ঠিকঠাকভাবে ফেলতে চাই। এবার মানুষ দেখবে, আজকে দেখবে, কাল দেখবে, পরশু দেখবে, কিন্তু আমরা সেই কাজটা আসলে রেখে যেতে চাই। ভবিষ্যতে যখন অ্যানালাইসিস হবে যে কবিতা গান নিয়ে এরকম একটা কাজ হয়েছিল, কাটাছেঁড়া হবে, তখন আমাদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে অন্য কাজগুলোর মধ্যে। তোমাদের দেখো, তুমি যে একটু মানে ভিন্ন ধরনের কাজ করো বলেই পলাশ নামটা কিন্তু আমি ডুয়ার্সে বসে জেনেছি। এটা সব থেকে একটু রাস্তাটা একটু আলাদা ভাবনা ছিল বলেই আজকে এই নামটা আমি শুনেছিলাম। আমার সাথে যেহেতু চন্দন মজুমদার, যেহেতু বিভিন্ন আবৃত্তিকারের সাথে ভালো ওঠা বসা আছে, কারণ আমি বাচিক শিল্পী সংস্থার সাথে দীর্ঘ 2000 থেকে জড়িত, সেই কারণে আমি নামটা অনেকে জানি। আর ডুয়ার্সে কবিতা জনপ্রিয়, বাংলা কবিতা জনপ্রিয় অনেক দেরিতে হয়েছে এই আমার অঞ্চলে। আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি বাদ দিয়ে বা অন্যান্য মালদা এসব বাদ দিয়ে বলছি, আমার এই যে প্রত্যন্ত এলাকা জঙ্গলের মধ্যে, এখানকার মানুষ তো আজকে তুমি মূর্তিতে গিয়ে ওদের কবিতা শুনলে কিছুই বুঝবে না ওরা, তাই না? তো সে না, আমরা অনেক দেরিতে শুনেছি। জলঢাকা হাইড্রোল প্রজেক্টে আমি বড় হওয়া, সেখানে দেখেছি যে ঝালংয়ের স্কুলের সামনে প্যান্ডেল করে কলকাতা থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে। তো ছোটবেলায় এবার দেখেছি, আমরা দেখতে দেখতে আমার ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। তো কবিতা কানেকশনের কাজটা আমার কাছে, আমরা কি জানি, কবিতা মানে মঞ্চে উঠবো, একটা গোটা কবিতা মুখস্থ করবো, বলে চলে আসবো, কিন্তু কবিতাকে নিয়ে একটু ভিন্ন করে ভাবনা, তোমাদের এই ভাবনাটাকে নেক্সট জেনারেশন শুনুক, আমি চাইছি। এই জেনারেশনে শুনুক, সেটাও আমরা চাই। আর মানে এইটা কি হয়েছে, আমি তো তারপর দীপকে বললাম যে ও যেহেতু গানটা, এবং ওরা কিন্তু গানটা নিয়েই থাকে। আচ্ছা, এই যেটা আমার সাথে ওর একটা তফাৎ, বা আমার সাথে ওর একটা, ওরা কিন্তু যে গিটার বাজায় গিটারটা নিয়েই থাকে, যে একজ পারকাশন বাজে পারকাশন নিয়েই থাকে। আমি কিন্তু পুরোপুরি হয়তো আবৃত্তি নিয়ে থাকতে পারি না। যেদিন এটা পারবো সেদিন নিজেকে মনে করবো হ্যাঁ সত্যি কিছু করা যায়, সেই স্বপ্নটা তো আমরা দেখে যাই। তো দীপকে বলি, দীপ তখন বলে হ্যাঁ এরকম করা যায়। আমাদের মনে আছে, আমাদের প্রথম একটা কাজ হয়েছিল জয় গোস্বামীর একটা কবিতার সাথে আমরা বৈষ্ণব পদাবলীকে মিশিয়ে দিয়েছিলাম। আমার ছিল বারে, ওই বলে দেখ এই কবিতার সাথে এরকম একটা ফিল যেতে পারে। সেটা আমাদের প্রথম অ্যালবাম ওই কবিতা কানেকশন 1-এ আছে, ইউটিউবেও আছে, রিদি ভেসে যায়। তো হ্যাঁ, তো ওর সাথে ওই গানটা ও করা অ্যাডলিবে, ওই কীর্তনটাকে ও তাল ভেঙে গিয়েছিল আর কি। তো এইভাবে ভাবনাটাকে আর কি, এবং আমরা বাংলাদেশের কোনো কবির সাথে এখানকার একটা গানকে মিশিয়ে দিলাম। যেমন হ্যাঁ, হুমায়ুন এই নির্মলেন্দু গুণের একটা কবিতার সাথে আমরা এখানে একটা গানকে মিশিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, বৌধন মুখোপাধ্যায়। তো এই ভাবনাগুলোকে নিয়ে এইটার পিছনে একটা আমাদের একটা খোঁজা থাকে, খুঁজে বেড়ানোটা থাকে, নিরন্তর খুঁজে বেড়ানোরই তো শিল্পীদের কাজ। তুমি একটু ওদের সাথে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ, দীপময় তো এখন ফোক স্টার আর কি। আচ্ছা, ওর প্রচুর ভিউজ, ওর নিজস্ব গানের একটা বিশাল ব্যাপ্তি এবং পরিচিতি আছে, এবং ও আঞ্চলিক মানে লোকগান নিয়েই মূলত কাজ করে। তার বাইরে অন্য গানও করে, কিন্তু ওর বেশি গান লোকগান। তারপরে আমি প্রীতমের সাথে আলাপ করিয়ে দিই, প্রীতম পারকাশনে আছে, সুমিত গিটারে আছে, আর ও হচ্ছে আমাদের অঙ্কুর ক্যামেরায় আছে।
যে এবার আমাদের শুট, এবার শুট করতে ক্যামেরা যেতে যে হয়। করে সেও কিন্তু শিল্পী, বলো একদমই শিল্পী। পুরোকে মানে ধরে নিয়ে frame ওর নিয়ে- ওপরেই আমাদের এই যে 3 দিনের কর্মকাণ্ড, যেটা শুটিং এর কথা আসছে বা একটু পরে হয়তো আসবে, হ্যাঁ। তার পিছনে ওই। তাহলে মানে এই 5 শিল্পী তোমরা এই ডুয়ার্সে এসেছো। বর্ষণ আজকে নেই আমাদের সঙ্গে। আমাদের কিবোর্ডে আছে বর্ষণ, ও ও আসতে ছুটি পারেনি। পায়নি বেচারা, ও আসতে পারেনি, আসার অনেক তো ইচ্ছে আমি ছিল। যেটুকু গল্প তোমাদের সাথে মানে আমি ওদের সাথে দেখা করেছি 2 দিন আগে গিয়ে, ওদের শুট ছিল, তো আজকে আমার বাড়িতে আমি আমন্ত্রণ জানিয়েছি, সেই মুহূর্তগুলোই আমি ক্যামেরা বন্দি করবো বলে এই আড্ডাটা চলছে। হ্যাঁ। গান তো হবেই, সে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ। তো ডুয়ার্সে কিন্তু আমি শুনলাম খালি ও এসেছে, আর কেউ তো না, সব প্রথম। ডুয়ার্সে আসেনি, দিনহাটা ময়নাগুড়ি জলপাইগুড়ি মানে ওই দিকটা আর কি, ওই দিকটা মানে ঠিক এই দিকটা আসা। না, Exactly ডুয়ার্সে এখানে আছে। আমাদের তো এবার দেখে কি মনে হচ্ছে তোমাদের? আমি তোমার কুচবিহার এসেছি, হ্যাঁ। মানে আবার আসবে এরকম একটা ভাবনা কি আছে তোমাদের? কি মনে অবশ্যই। হচ্ছে? আমি তো আমার জঙ্গল খুব প্রিয় আসলে। আমি জঙ্গল বহু বছর ধরে এই চত্বরগুলোতে ঘুরি, এক্স্যাক্টলি এখানটা আসি। আসুনি আর কি। আমার খুব প্রিয় জায়গা। কেন আমার জঙ্গল সমুদ্র প্রিয় থেকে- কেন? জঙ্গল আমার পাহাড় ভালো লাগে, জঙ্গল- সমুদ্রের থেকে। সমুদ্রের থেকে। হ্যাঁ। এটা কিন্তু আমি খুব খুশি প্রিয় হলাম। তার কারণ আমিও আছে, তাই। তার কারণ হলো নিস্তব্ধতা, আওয়াজ কম। আমি একদম নয়েজ ভালো লাগে না আমার। ঠিক, ঠিক। ওই কারণে ভালো লাগে। যাক, আমরা আড্ডা দিচ্ছি, কবিতা কানেকশনের কথা তো শুনলামই এবং পরিচয় হলো সবার সাথে। ওরা ডুয়ার্সে শুট করতে এসছে। তো আমার একটা মানে কথা আছে, ডুয়ার্স এক পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু অনেকটাই, আমি 20 বছর বা আমি যেহেতু আমি বড় হয়েছি এখানেই, পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু খুব বেশি দিন প্রচার হয়নি এতটা, যতটা এখন মানুষ এই আসছে। তো সেটা ভালো কথা, কিন্তু কিছু পরিকাঠামোর তো অভাব আমরা এখনো বুঝতে পারি। কিন্তু পর্যটকরা যখন বেড়াতে আসে, মানুষ 2 রকমের পর্যটক থাকে। একদল আসে শুধুই হুল্লোড় করব, জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে নিজেরা আনন্দ করব। আর একদল থাকে যে যারা প্রকৃতিকে অনুভব করতে আসবে। তো এই 2 দলের মধ্যে করতে গিয়ে অনেক সময় কিন্তু এই যে মূর্তি নদী, যেখানে তোমরা উঠেছো এবং শ্যুট করেছো, এই মূর্তি নদী কিছুদিন আগে পর্যন্ত কিন্তু পিকনিক বা বেড়ানোর জায়গা ছিল। মানে নদীর ধার দেখলে বুকে ব্যথা হতো, মানে সবাই এসে এতটাই নোংরা করে যেত। আনন্দের সেগুলো হচ্ছে কি, ওই মানুষের আনন্দ করার ফল হচ্ছে ওই দূষিত করে দেওয়া। তো আমরা যারা ডুয়ার্সবাসী, আমি সবসময় চাই যারা বেড়াতে আসবেন একটু নির্জনতা খুঁজে যেমন থাকবেন, পরিচ্ছন্নতা বোধটাও যেন থাকে। ঠিক, ঠিক। এই ব্যাপারটাই তোমাদের কি মনে হলো ঘুরে? না, সেটা এটা 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 আমরা ফিল করেছি, যে এটা আমরা অনুভব করেছি, যে আমরাও কিন্তু দেখেছি যে শ্যুট করতে গিয়ে, যেহেতু শ্যুট করতে গিয়ে আমাদের অনেকক্ষণ একটা জায়গায় থাকতে হয়। এই না গেলাম, ছবি তুললাম, চলে গেলাম, আমাদের সারাক্ষণ তো একটা স্পটে একটা লোকেশনে থাকছি, ঘুরছি, দেখছি কিছু বোতল পড়ে আছে, কিছু প্লাস্টিক পড়ে আছে, কিছু চিপসের প্যাকেট পড়ে আছে, আমরা একটু সরিয়ে দিলাম, খারাপ লাগছে। ওই রকম একটা ছোট তিত্তিরে নদীর ওপরে চিপসের প্যাকেটটা এত বেমানান লাগছে। তো আমরা আর কি করতে পারি, আমরা তো চলে যাব। কিন্তু এই মীনাক্ষীদের কথা যদি কারোর কাছে পৌঁছয়, তাহলে অন্তত আমরা যখন আসবো আবার ভবিষ্যতে, আমরা আরো সচেতন হয়ে এখানে ঘুরবো ফিরবো, অবশ্যই ঘুরবো। আর এই প্রকৃতির মধ্যে আমরা এসেছি, তো প্রকৃতির কাছে তো প্রকৃতি আমাদের ডাকিনি, কিন্তু প্রকৃতি আমাদের ডাকে না, ওর মতো থাকে, আমরা আসি তো ওর কাছে আসি। তো ফলে এবার ওকে সম্মানটুকু তো দিতেই হবে। মানে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র হিসেবে উন্নতিটা হয়েছে অনেকটাই। হ্যাঁ, অনেক রাস্তাঘাট ভালো হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। ট্রান্সপোর্ট অনেক ভালো পাওয়া যায় এখানে, ওখান থেকে সেটা যাওয়া যায়। এবং আমার মনে হয় যেটা ওরা আরো ভালো বলতে পারবে, হয়তো আরো অনেক জায়গায় এক্সপ্লোর করার আছে, আরো অনেক জায়গা আছে আর কি। সেটাই মানে ডুয়ার্সের অনাচে কানাচে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি আমি একটা জায়গা শুনেছিলাম, এখানে 200 বছরের পুরনো কোনো হয়তো গ্রাম রয়েছে, আদিবাসী এরিয়া রয়েছে। আনফরচুনেটলি রাস্তাটা চিনতে পারিনি বলে ভোরবেলায় বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ওই জায়গাটা এক্সপ্লোর করবার জন্য, বাট খুঁজে পাইনি জায়গাটা। তো নেক্সট টাইম যদি একটু প্ল্যানিং করে আমরা ভোরবেলা আমরা যারা বেরিয়েছিলাম, আমরা দেখেছি যে গাছ থেকে একটা গাছ থেকে একটা গাছে ময়ূর উড়ে যাচ্ছে, আমি কোনো ময়ূর উঠতে দেখিনি। মানে আমি তোমাদের এবার যেহেতু তোমাদের সময় নেই, তোমরা যদি সময় নিয়ে নেক্সট আসো, আমি কয়েকটা জায়গা তোমাদের বলবো, যেমন কুমাই। আচ্ছা, এটা তোমরা মানে 2 days রাখবেই, আমি গাইড থাকবো, মানে দিদি হিসাবে আর কি। আমি গাইড থাকবো, কারণ আমার কুমাই খুব ভালো লাগে। কুমাই গিয়ে যে ময়ূর কাকে বলে, কিভাবে ময়ূর ঘুরে বেড়াচ্ছে কুমাইতে, আচ্ছা, হ্যাঁ ওই অঞ্চলগুলোতে, মানে কিভাবে ময়ূর তুমি, এবং যে জায়গাটা থাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো, যেহেতু আমার এটা তো নয়, ভালো লাগার জায়গা আমার, আমি নিজে গিয়ে থাকি 2 nights, যেমন ডিসেম্বরের 2 রাত আমি কুমাইতে ছিলাম শুধু ময়ূরের ডাক শুনবো বলে। হ্যাঁ, আর মায়ালু গোলাই বলে একটা গ্রাম আছে, যার নাম বাংলায় হচ্ছে প্রেমের গ্রাম। হ্যাঁ, প্রেমের মানে গ্রাম, যেখানে নেপালি ভাষা বলে। সেই গ্রামটা যদি তুমি যাও, কোনো গাড়ি নেই,
শুধু ওরা কাজ করছে, রাস্তা অসাধারণ, কারণ আমাদের গভর্নমেন্টের থেকে রাস্তাটা করে দিয়েছে সেখানে। কিন্তু ওই গ্রামে গিয়ে যদি 2 দিন তোমরা কোনো শ্যুট বা থাকা, আমার মনে হয় তোমরা আসবে বারবার। আমি যদি ওই জায়গাটার মধ্যে নিয়ে যেতে পারতাম, মায়েরু গোলাই বলে একটা জায়গা, এবং ওখানে গিয়ে তুমি বুঝবে না শহরের কোলাহল, মূর্তি এসব আর তোমরা আসবে না। এই জায়গাটা যদি নেক্সট কখনো আসো, কুমাইতে যাবে। কুমাই আমার খুব ভালো লাগার একটি জায়গা। এই যে এইটা জানি না, হ্যাঁ, আমরা যে জানি না স্বীকার করাটাই ভালো। তো এই জানানোটা, ওই যে ময়ূর উঠতে ওদের ভালো লেগেছে, ওখানে গেলে তো ময়ূর ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে, ওরা দেখতে পাবে। কুমাই গ্রাম খুব ভালো। আবার এটাও ঠিক যে যত কম জানবে এটা ওদের পক্ষেও ভালো না। কুমাই যেখানে যে পর্যন্ত লোক যায় না, তার উপরে আর কেউ যায় না, ওই জায়গাটা কেউই যায় না। ঠিক, ওটা এক্সেপশনাল জায়গা। মানে তুমি ওই গ্রামের মধ্যে বসে, পাহাড়ি গ্রামের মধ্যে সবার সাথে গান করতে পারবে, বাচ্চারা ঘুরে বেড়াতে। মানে আমি লাইভ একটা করেছিলাম, যদি লাইভটা আমি পাই আমি তোমাদের লিঙ্কটা পাঠাবো, তুমি লাইভটা দেখো, একদম এক্সেপশনাল। তো এরকম তোমাদের যেমন ভালো লাগে, ভিড় ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কারণ আমি ব্যস্ততার থেকে ভিড়টা এড়াতেই আমি পাহাড়কে ফিল করতে যাই। সেখানে গিয়ে যদি আমি দেখি যে একদল আনন্দ করতে গিয়ে একটা কুৎসিত পরিবেশ তৈরি করছে, সেটা খারাপ লাগে। তো আর তোমরা নিশ্চয়ই সেই নির্জনতাটা খুঁজতেই এখানে এসেছো। আর আমার খুব ভালো লাগছে কবিতা কানেকশন, আমার বাড়িতে গান। আর আরেকজনকে এখানে তো চন্দনীকে দেখাই যাচ্ছে। চন্দনী তো সবাই চেনে, মীনাক্ষী এবং পেজে যত আমার, তোমরাও ওকে দেখে ঝালং নিয়ে আমি একটা কাজ করেছি, চন্দনী ছিল। তো ও জলপাইগুড়ির মেয়ে, ডুয়ার্সকে ভালোবাসে। তা আমরা টুকটুক কাজ করা, ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় আমরা দুজনে মিলে যাই আর কি। এরকমও হয় জানো তো, আমি একলা গাড়ি নিয়ে চলে গেছি। আমার সবসময় যে একটি বিশাল মানে গ্রুপ নিয়ে আমি ঘুরি তা না, সোলো ট্রিপ ইজ বেস্ট। আমি কিন্তু চলে যাই, মানে আমি ওই আপার কুমাই বলছে একদম একলা আমি গিয়েছিলাম। তারপরে আমার সাথে আমার দিদিরা ছবি দেখে ভালো লাগলো বলে দিদি বললো যাবে, আবার পরবর্তী দেখা গাইড করে আমাকেই ওরা নিয়ে যাচ্ছে। তো এগুলো হয়। তো তোমরা আবার এসো, আবার শুট করো। আমি চাইবো ডুয়ার্সকে তোমরা কবিতা আর গানের মধ্যে দিয়ে তুলে ধরো মানুষের কাছে। এটা আমার তোমাদের প্রতি একটা আবেদন রইল। আর আড্ডাটা তো চলবেই, কিন্তু একটু চা হোক এখন একটু, তারপরে গান, একটু গান। হ্যাঁ, তাহলে চা একটু হয়ে যাক। চা খেতে খেতে আমাদের বাকি আড্ডাটা চলুক। এবং এখানেই তো চা বাগান। হ্যাঁ, তাহলে এখানকার চা বাগান থেকে এখানে চা, মানে আদি অকৃত্রিম চা। চিনি কি সবাই মিলেমিশে, কেউ খায় কেউ খায় না, ঠিক আছে, যার যদি লাগবে সেটা আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর গান হবে, তা পলাশের কিছু কবিতাও আমরা শুনবো। হ্যাঁ, একটা দুটো তো হবেই। তাহলে চা খেতে খেতে একটু গান কবিতা হোক, কি বলে দেবো? মানে একটা কিছু হোক তাহলে বেশ। মানে আমি তো আজকে গান কবিতার আসলে আড্ডা, গল্প তোমাদের সাথে, দেখো আনঅফিসিয়ালি অনেক কিছু করি, কিন্তু স্মৃতিটুকু ধরে রাখলে মনে হয় পরে যখন আমি একলা থাকবো বা অনেক বয়স হবে, তখন ওটা একটু ইউটিউবে গিয়ে দেখে ভালো লাগবে। সত্যি তাই না? আমিও বলি যে মীনাক্ষীদির সাথে আমাদেরও সবার এই মালবাজারে এসে আলাপ, এবং মীনাক্ষী চন্দনীদির সাথে আমার এর আগে একটা চায়ের আড্ডা হয়েছিল অফ ক্যামেরা, কিন্তু এই যে খুব কাছে টেনে নেওয়ার একটা, আমি ভীষণ একটা দুজনের মধ্যে দেখলাম, এটা আমাদের খুব ভালো লাগে। মানে আমাদের মনে হচ্ছে এটা অনেক দিনের পরিচিত একটা মানুষের বাড়িতে আজকে আমরা এসেছি, আমাদের কোনো নতুন আলাপ হয়নি। এইটা কিন্তু মীনাক্ষীদি এবং চন্দনীদির জন্যই হয়েছে। কারণ আমরা যেহেতু মাথার মধ্যে শুট, ক্যামেরা, লাইট, অ্যাকশন, কবিতা, গান মাথায় ঘুরছি, কিন্তু টেনে নেওয়ার কাজটা তারা দুজনে করেছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। এবং অবশ্যই ডুয়ার্স নিয়েও তারা যেভাবে প্যাশনেট দেখলাম, সেন্টিমেন্টাল, সেটা কিন্তু টাচ করেছে আমাদের। এই তাদের ইচ্ছে অনুযায়ী আরো শ্রীবৃদ্ধি হোক। এটা বলতে কি একটু তোমাদের বলি, আমি কাজ কিন্তু অনেক করেছি। 1987 সাল থেকে আমি স্কুল খুলেছি, তখন আমার বয়স, কি হচ্ছে বলো, আড্ডা হোক একটুখানি, চ্যানেল খুলে দেবো। আমি বলছি কি যে 1987 সালে স্কুল শুরুর সাথে আমার কবিতা, তখন আমার বয়স হচ্ছে 23। মানে আমি 23 বছর বয়সে স্কুলটা খুলে, তার সাথে আমার কবিতার প্রতি ভালোবাসাটা, আমি নাটকের লোক কিন্তু নাটক ভালোবাসি আর কি, মঞ্চ নাটক করি আমি। তো এই অঞ্চলে মঞ্চ নাটকটা সেভাবে তখন আমার ছিল না করা, আমাকে এসে আমার ভালো লাগাটা মালবাজারে এসে খুঁজে নিতে হয়েছে, কারণ আমি ঝালং থেকে জলপাইগুড়ি পড়াশোনা করতে গিয়েছি। তো আমি মানে এটা হওয়ার আগে আমি কথাটা এই জন্যই বলছি, প্রচুর শিল্পী এসছেন, কাজ করেছেন মালবাজারে, যারা প্রথমে কোনোদিনও মালে আসেনি,
লোপামুদ্রার জীবনে প্রথম মালবাজারে আমার এখানে এসছে 2002-তে। সবাই এসে আপনি বলছিলেন আগে। না, আমি অর্গানাইজ করেছিলাম অনুষ্ঠানটা ওকে। অফিসিয়ালি, মানে ওইভাবে নয়, কিন্তু বেড়াতে নয়, একেবারে আমি তাকে বাণিজ্যিকভাবেই নিয়ে এসেছি। ওকে। হ্যাঁ, প্রথম 2002-তে, মানে তখন লোপামুদ্রা এসে আমার মঞ্চে গান করলেন এবং জগন্নাথ দা উর্মিদি বললেন, এবং ওটা কিন্তু আমি মানে আমার বাড়ির অতিথি করে না, আমার স্কুলের কালচারাল প্রোগ্রামে। বাহ, মানে আমরা স্কুলে 2 দিনের প্রোগ্রাম হতো, একদিন বাচ্চাদের, একদিন বাইরে। লকডাউনের আগে পর্যন্ত এটা হয়েছে। একদম 15 সাল অব্দি তো কন্টিনিউ হয়েছে। তারপরে ছেলের কাছে যেহেতু আমাকে মাঝে মধ্যে গিয়ে একটু আমেরিকা থাকতে হয়, একটু গ্যাপ হয়ে গেছিল 15 সালের পর থেকে, তখন কন্টিনিউ করতে পারিনি। তো নিশ্চয়ই আবার কন্টিনিউ হলে কবিতা কানেকশন আমার স্টেজে, কিশোরা স্টেজে আসবে, এই কমিটমেন্টটা আমি করে দিলাম। হ্যাঁ, কিশোরা স্টেজে মালবাজারে রিসাইটাররা আসেনি কেউ, এটা হয়নি। ওকে। এটা একদম মানে তুমি যার যার নাম বলবে আমি পরপর বলে দেবো যে কে কে এসছে, তারাও জানে যারা এসছেন। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে লকডাউনে আমি ইউটিউব চ্যানেলটা খোলাতে কি হয়েছে, স্মৃতিগুলো রাখতে পেরেছি, কিন্তু ওই স্মৃতিগুলো নেই, বুঝলে? ওই স্মৃতিগুলো নেই। এইটাই আমি বলতে চেয়েছি তোমাদের। এটা ডিজিটাল যুগের খারাপের মধ্যেও অনেক ভালো দিক একটা, সত্যি 2002-তে যে আমরা এসছে কবিতা, নচিকেতা 2005-এ এসছে, রূপঙ্কর 2007-এ, তখন তারা কি উদীয়মান। 2007-এ নচিকেতা টপে ছিলেন, কিন্তু রূপঙ্কর কিন্তু তখন সবে উঠছেন। আমি কোনো স্মৃতি রাখতে পারিনি ওই 2-4টা ফটো ছাড়া। তখন তো ইউটিউব চ্যানেল বলে ব্যাপারটা মাথাতে আমরা জানি না। তো এই কবিতা কানেকশনের এইটার মানে আমি আমন্ত্রণ জানিয়েছি ঘরেই, কিন্তু আমি স্মৃতিটুকু রাখবো বলেই এইটা। আর কিশোরায় যবে আবার প্রোগ্রাম শুরু করবে, আমি অবশ্যই তোমাদের এই ধরনের গানগুলো বাচ্চাদের শোনানোর জন্য আমি ডাকবো তোমাদের। কিশালয়ের কথাই যখন হলো, তাহলে কিশালয়দের জন্যই হোক আমাদের একটা কম্পোজিশন খোকা খুকি করবি। খোকা খুকিটা আমরা কিশালয় বেসিক্যালি ওই যে নস্টালজিয়ার কথাটা ঘুরে ফিরে আসলো না, ওই নস্টালজিয়াটাকে মাথায় নিয়ে আমরা এটা বেঁধেছিলাম। এটা খুব ইন্টারেস্টিং যে মানে বাচ্চারাও আমার গার্জিয়ানরা শুনবে, এবং আমাদের তার সাথে একটা লোক ছড়ার সাথে আধুনিক কবিতাকে আমরা মিশিয়ে দিচ্ছি। লোক ছড়া তো কোনো সৃষ্টি নেই, উৎস নেই, আদি নেই, ফলে এটা করা যেতে পারে। ঠিক। হ্যাঁ, এটা সবারই খুব জানা সুর, সবাই খুব জানে এটা, মানে যারা শুনছে মীনাক্ষী, চন্দ্রন, দুজন কি বলছি, এটা আমাদের সাথে একসাথে করাই যেতে পারে, কোনো ব্যাপার নেই, সবাই। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, খোকা যাবে, তাই কি? একদম। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলা ব্যাগে, মাছ নিয়ে গেল চিলে। চল। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলা ব্যাগে, মাছ নিয়ে গেল ছিলে। খোকা যেত মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, খোকা এখন চাল আনছে খিড়কি দুয়ার খুলে। ক্ষীর নদীতে হীরের পুকুর, রাজপুত্র থাকে, রাজার শান্ত্রী খুন করেছে খোকার বাবা মাকে। খোকা ঘুমলো পাড়া জুড়লো, মুরগি এলো দেশে। খোকা ঘুমলো পাড়া জুড়লো, মুরগি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমলো পাড়া জুড়লো, মুরগি এলো দেশে। পাড়া জুড়লো, মুরগি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা যাবে খুঁজতে মাকে নদীর ধারে মাঠে। খুকি তখন চালের বস্তা মাথায় নিয়ে হাঁটে। শুনছে পুলিশ, রেলগাড়িতে খুকির আঁচল টানে। খোকা তখন বর্ডার খুঁড়ে টেপ ভিসিআর আনে। রে আয় রে খোকার দুধে চিনি, আয় রে খোকার দুধে চিনি, দুধ খাবে না রাগ করেছে খোকন জাদু। চল। আয় রে খোকার দুধে চিনি, আয় রে খোকার দুধে চিনি, দুধ খাবে না রাগ করেছে খোকন জাদু।
ক্ষীর নদী আর দুধ পুকুরে মন্ত্রী সাঁতার কাটে, খোকা খুকির পান্তা ভাতে জ্যান্ত পোকা হাতে। খুকি খোঁজে মা গেল কই, খোকা বলে চুপ, মনের মধ্যে ছেলেবেলার স্মৃতির জলে ধূপ। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, হাত নেই পাও নেই খোকার চোখে বসো। আরে বাটা ভরা পান দেবো গাল ভরে খেও, বাটা ভরা পান দেবো গাল ভরে খেও, শীতল পাটি পেড়ে দেবো ঘুম দিয়ে যেও। মা বাবা নেই খোকা খুকির, আছে স্বাধীন দেশ। রাত কাটে না, এই বা জানে কবে রাতের শেষ। পুতুল খেলা হয়নি খুকির, জীবন নিয়ে খেলা। ফুলোর বাতাস মাথায় নিয়ে খোকার কাটে বেলা। খোকা খুকির স্বাধীনতা আবছা চোখের জলে। যায় না তারা মাছ ধরতে ক্ষীর নদীর কূলে। খোকা খুকির স্বাধীনতা আবছা চোখের জলে, যায় না তারা মাছ ধরতে। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে। ছিপ নিয়ে গেল কোলা ব্যাগে, মাছ নিয়ে গেল ছেলে। ছিপ নিয়ে গেল কোলা ব্যাগে, মাছ নিয়ে গেল ছেলে। ছিপ নিয়ে গেল কোলা ব্যাগে, মাছ নিয়ে গেল ছেলে। এইভাবে আমরা ব্লেন্ডিংটা করি, মানে এই ব্লেন্ডিংটা আগে শোনা যায়নি। হ্যাঁ হ্যাঁ এই ব্লেন্ডিংটা এটা তো সবাই জানে, এই ছড়াটা তো ছোটবেলা থেকে শুনতে শুনতে আমরা সবাই, বড় হয়েছে। হ্যাঁ। তার সাথে শুভ দাশগুপ্তের কবিতাটাকে আমরা মিশিয়ে দিয়েছি, যেখানেও খোকাখুকি আছে, এখানেও একটা খোকাখুকি আছে। সব নিয়ে দুটোর কন্ট্রাস্ট আছে, দুটোর মধ্যে তফাৎ আছে, এটাকে আমরা পাশাপাশি রেখে দেখলাম আসলেই কোন খোকাখুকিকে আমরা খুঁজছি, সেটাই আর কি। এই কাজটা আমরা করি, যেটা কবিতা আরেকটা হোক, আরেকটা হোক, তারপর আড্ডা তো শেষ করতে হবে। কারণ একদম। কেননা আমার বাড়ি পাশে কাছাকাছি মূর্তি, কিন্তু যেখানে উঠেছে এখন খুব হাতি যাচ্ছে আছে। কালকেও এসেছিল। কালকেও এসেছিল, তো খুব বেশি দেরি করে গেলে হবে না। হাতির ডাক শুনেছি আমরা কাল খেতে খেতে, না হাতির ডাক শুনেছি। এটা আমরা যাতে শহরে থাকি, কি অসাধারণ ভাবে হাতি ডেকে উঠলে খালের একটা সাইড দিয়ে আমরা সবাই ছুটে গেলাম, বড় বড় টর্চ মারা শুরু হয়েছে, কি থ্রিলিং, গা হাত পা কেঁপে উঠেছিল আমাদের। এটা এখানে না আসলে এটাও পেতাম না। টিলাবাড়িতে তো সেদিন হাতি, তোমাকে তো টিলাবাড়ি রিসর্টে নিয়ে যাওয়া হলো না। টিলাবাড়ি গেলে ভালো লাগতো, ওই টিলাবাড়ি হাতি, ওদের যে মানে ডাইনিং স্পেস, হাতি কোনটা ওটা শু দিয়ে কাচের ভেঙে মাঝে মাঝেই আসে এখানে, এই সময় তো আমরা দেখি বিশেষ করে ধান। ধান খেতে আসে। তো যাই হোক, আমরা আমি একটু শোনাই। আড্ডাটা শেষ করব, কিন্তু গান দেবো তার আগে। চন্দনী, একটা কথা বলো, যেটা আমি কবিতা, আমার শিল্পীরা আমার স্কুলে এসে অনুষ্ঠান করে গেছে, আমার বাড়ি আড্ডা হয়েছে, কিন্তু কিশোরায় যদি আবার তো খুলবেই, আশা করি কোভিড মুক্ত হবে পৃথিবী, শিশুরা আবার সবাই চায়, মানে বিদ্যালয়ে এটা আসবে। মানে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এর থেকে মানে এ খারাপ আর কিছু হতে যেদিন পারে না। সুখবরটা আসবে, আমাদের স্কুল ওপেন হবে, আমরা কিন্তু কবিতা কালেকশনকে চাই, দিয়ে ওপেন করবো, এই কথাটা দিলাম আর কি। ওফ, কারণ বাচ্চারা যেন খুশি হয় তোমাদের দেখে। আবার ডুয়ার্সে আসতে পারবে, এর থেকে ভালো হ্যাঁ কি হতে পারে। অবশ্যই, এটা আমার ইচ্ছে থাকলো। হ্যাঁ। বহু শিল্পী এসছেন, কিন্তু আমার কোভিড মুক্ত হয়ে পৃথিবীতে যখন বিদ্যালয় প্রাঙ্গণগুলি কলকাকুলিতে ঠিক, মুখরিত ঠিক, হবে, ঠিক, ছোট তখন ছোট ওদের জন্য তো ছেলেমেয়েরা আমাদের কিছু করতে হবে। ঠিক, ঠিক। তো আরেকটা কিছু হোক। আসলে যে তিনটে কবিতার আমরা এখানে কাজ করছিলাম 3 দিন ধরে, তার একটা অংশ আমরা শোনাই। তাহলে কি কি কাজ করলাম, মানে এখানকার সেই রবীন্দ্রনাথের একটা গানের সাথে আমরা বাংলাদেশের একটা সিনেমা, যেটি প্রায় 1960 সালের একটা সিনেমা, 72 না, সেই সময় একটি প্রেমের গান, তার সাথে রবীন্দ্রনাথের একটা কবিতাকে মিশিয়ে দিয়েছি। মানে তোমাদের 3টে গানে শুট হলো এবার, হ্যাঁ, মানে 3টে গান কবিতার আর কি, মানে 3টে কম্পোজিশন, 3টে কম্পিটিশন আছে। আমাদের একটা একটু অংশ একটু শোনাই। আচ্ছা, মানে এগুলো ইউটিউবে আসছে, কবিতা কালেকশন হ্যাঁ। ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাবো। ফেসবুক পেজে লিংকটা থাকবে অবশ্যই। মুভিটার নাম সারেং বউ, হুম, আলম খানের মিউজিক, লিরিক হলো মুকুল চৌধুরী, আচ্ছা। 1978 এর সিনেমা।
ছাড়িয়া ওরে নীল দরিয়া আমাদের দেশ ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমাদের দেশ ছাড়িয়া। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র শখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহারে তুলি। আমাদের এই গ্রামের নামটি খঞ্চনা, আমাদের এই নদীর নামটি অঞ্চনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কাছের মানুষ দূরে থুইয়া ওরে মরি আমি ধর ধরাইয়া রে দারুণ জ্বালা দিবানিস দারুণ জ্বালা দিবানিস অন্তরে অন্তরে আমার সাদের মন বধুয়ায় রে কি জানি কি করে ওরে সম্পাদের নাইয়া আমাদের ফিরাইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে সম্পাদের নাইয়া। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। হইয়া আমি দেশান্তরী ওরে দেশ বিদেশে ফিরাই তো দিরে নোংর ফেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে অন্দরে অন্দরে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই গান আড্ডা এটা মানে ইউটিউব চ্যানেলে দেখা যাবে, কবিতা কানেকশন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা দেখবেন। আমি চাই ডুয়ার্সের মানুষ এই শুনুক, সবাই ছোটরাও বিশেষ করে শুনুক যে নতুন নতুন জিনিস, নতুন নতুন ভাবনা। আর আপনারাও এবং মীনাক্ষীকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কবিতা কানেকশনের পেজে। আমি একেবারে নতুন, মানে আমি তো তবে তো হোক, তবে তো কাজটা আরো ভালো হবে। ভালো কাজ হচ্ছে। কেমন লাগলো বলো? সত্যি ভীষণ ভালো লেগেছে। প্রথম আমরা আলাপ হলো কবিতা কালেকশনের
এমনি অনেক শিল্পীর সাথে হয়েছে। শিল্পীর সঙ্গে হয়েছে, কিন্তু এইভাবে হয়নি। হুম। আর আরেকটা যেটা, আমরা ছড়া তো খালি শুনি, ঠিক। কিন্তু ছড়াকে যে সুরের মধ্য দিয়ে এভাবে মানে একটা জায়গায় পৌঁছানো যায়, সেটা কবিতা কানেকশনের কাছে শুনে সত্যি ভালো ভালো লাগে। লাগে। না, আমার সত্যি ওদের এই কনসেপ্টটাকে অ্যাপ্রিশিয়েট করলাম। Thank you, thank you. ছোটদের তো ভীষণ হ্যাঁ, ভালো আমাদের লাগে। কিশোরের বাচ্চাদের শোনাতে হবে। হ্যাঁ, ভীষণ। কারণ আমরা যখন ছোট আসি স্কুলে ভীষণ কান্নাকাটি করে, তখন আমাদের ছড়া গুলো বলে আমার কিন্তু বলে জানো, দেয়। আমার ভালোবাসা এই কবিতার প্রতি, গানগুলো কিন্তু থাকে। আমরা যখন বড় হয়েছি, কবিতা তো আমাদের সাথে কবিতা শেখানোর ব্যাপার ছিল না। বাচ্চাকে স্কুলে যে দিতে আসতো না, মাঠ থেকে যে আমরা নিতাম, সত্যি। আমরা ছড়া বলে বলে চুপ করাতাম। সেই এই কথা, ফুলকুলুচি ফুলকুলুচি পেটটা ফুলে ঢাক, ফুলকুলুচি ফুলকুলুচি পেটের ভিতর ফাঁক, ফুলকুলুচি একটু সুজি একটু আলুর দম, কেল্লা ফাতে তার সানেতে পাই যদি চমচম। এটা আমার নাতি খুব ভালো বলে। কবি মোহিত ঘোষ, বিখ্যাত ছড়াকার উত্তরবঙ্গের, এবং একাডেমি পুরস্কার প্রাপ্ত উনি মারা গেছেন। আমি এনে ওনাকে সম্বর্ধনাও দিয়েছিলাম স্কুলে। ওনার লেখা সিঙ্গারা রে সিঙ্গারা, তোর যে দেখি সিংখারা, ফাটিয়ে দিলে তোর ভুড়ি, নোলায় লাগে সুরসুরি, পাই ভেতরে জোর মজাদার এক কারি তরকারি, এইরকম নানান রকম। টিং টিং বাজে বেল, ওই চলে সাইকেল, যে এই ছড়াগুলো বলে। দারুণ দারুণ, এগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে দেবো। আপনি দেবেন একদম। WhatsApp-এ টিং পাঠিয়ে টিং দেবেন। বাজে বেল, ওই চলে সাইকেল, এটা তোমাদের ভালো লাগবে। মানে না, এই আগে দুটো দারুণ। হ্যাঁ, এটা আছে। তারপরে ডালপুরি চাই, ডালপুরি টাকায় বিকায় 1 কুড়ি, এইরকম নানান ধরনের ছড়াগুলো বলে বলে ওই মায়েদের থেকে বাচ্চাদের টেনে এনে নিজেদের বুকে নিতাম, মানে ওই 3-4 বছরের বাচ্চাদের। আজকে তারা অনেকে বড় হয়ে গেছে বাইরে, মানে আমার তার একজনকে দেখতে পাচ্ছি। আমার কিশোরায় ক্যামেরার পেছনে পরে দেখাচ্ছি অরিত্রকে, রিনা, যে চা, রিনা আবার চা বসিয়ে দাও, আর একবার চা হবে আমাদের। আর মালবাজারের বিখ্যাত মোমো, এই মোমো খাও, এই দিয়ে আমরা আড্ডা শেষ ক্যামেরার করবো। সামনে সব বলা হচ্ছে, কিন্তু সরি, হ্যাঁ, মানে কিছু লোক তো দেবেন না। হ্যাঁ, আর আমি নর্থ বেঙ্গলে এসে মোমো খাবো না, তা তো হয় না। হয় না। না, আমি প্রথম থেকে ভাবছিলাম ক্যামেরার সামনে বলি, ওরা আমার বাড়ি অতিথি হয়ে আসবে, একটি মোমেন্টস আগের দিন তো চা একটু কিছু খেলাম, কি খাওয়াই ওদের, হাতির জন্য তাড়াতাড়ি চলে যাবে আবার। আমার মাথা হলো মোমো। কারণ কলকাতায় আমি মোমো খেয়ে খুব দুঃখ পাই, আমার সত্যি কথা বলবো। আমি কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতা, তো আমি খুব মোমো খেতে ইচ্ছে করলো, আমি এনে যা মোমো খেলাম, আমি বললাম যে এটা নিয়ে গিয়ে আমাদের কলকাতা ব্র্যান্ডেড মোমো কি ফেল হয়ে যাবে এখানকার মোমোর কাছে? আমার কাছে তো Okay. তোমার লাস্ট না ব্র্যান্ডেডটা কোথায় আমি জানি না, আমি 2-4 রবীন্দ্র সদনের সামনে খেয়েছি, ভালো লাগেনি। আচ্ছা, হ্যাঁ, আর তোমরা কোথায় ব্র্যান্ডেড আছে বলো তো। আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, সেটা বলা উচিত হবে না, তার নাম করে। তোমাদের কলকাতার মোমোটা কোথায় ভালো আমাকে বলো, আমি গিয়ে এবার খাবো। আচ্ছা, ঠিক। আমাদের আজকে আমার বাড়িতে কবিতা কানেকশনের সবাই মিলে যে আড্ডা হলো, শেষ করতে হবে এবার। আড্ডা চলতে থাক। আর আমি তো জানি, সবাই জানে মীনাক্ষী বাণীর সাথে একটু আড্ডা চলবে। তো চন্দ্রানী, এই আড্ডাটা কিন্তু ভালোই লাগলো বলো। মানে এই যে 1 বছর ধরে একটা মন খারাপ করা দিনগুলো যাচ্ছিল, একটু একটু করে বাইরে বেরোচ্ছি ঠিকই, কিন্তু বাড়িতে অতিথি আসতো না। কিন্তু এই কোভিডের ভয়ে আমরা কোনো লোককে বাড়িতে এসো চা খাও কথাটা বলতাম না। এখন অন্তত সেই মুক্ত হয়েছি, যা হয় হবে, কিন্তু মানুষ বাড়িতে না এলে ভালো লাগে না। তো তোমরা এসছো, খুব ভালো লাগছে। মালবাজারের মোমো, এই মোমো দিয়ে আমাদের আড্ডাটা শেষ হোক। মানে বাংলায় একটা কথা আছে না, আমি জানি না, তুমি বলো তো মোমো কেমন হবে। না, ভালোই হবে, এখানকার তোমাদের ভালোই লাগবে। না, বাংলায় একটা কথা আছে না, ডিমান্ড আছে মোমো। বলছি বাংলায় একটা কথা আছে না, মধুরেনের সমাপয়, এটা হলো মোমোরেনের সমাপয়। তাহলে ডুয়ার্সে তোমাদের আবার আমন্ত্রণ রইলো, অবশ্যই এসো। আর যেদিন স্কুল খুলবে, মানে আমার বাচ্চারা যেদিন আসবে আমাদের কাছে, কবিতা কানেকশনের একটা অনুষ্ঠান আমি করবো। এই কথা তখন আবার লাইভ, সেটা লাইভও নিশ্চয়ই Live হবে, হবে, পেজ নিশ্চয়ই, থেকে লাইভ হবে, নিশ্চয়ই। বলে যারা আজকে দূরে থাকেন, হ্যাঁ। আশা করি আমাদের ফুল অনুষ্ঠানটা আপনারা তখন দেখতে আর পাবেন। আমার বাচ্চাদের জন্য কিছু বলো আমার পেজ থেকে। ও কিশোরের বাচ্চাদের কিশোরের বাচ্চারা হচ্ছে মানে তোমরা আছো বলেই না, তোমরা কোভিডের শব্দগুলো এখন শিখে গেছো বলে, ওটা তোমাদের সামনে বলতেই পারি। তোমরা আছো বলে এত পৃথিবীটা সুন্দর। হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু আমাদের সব কিছু। এবং আমরা যারা কবিতা বলি, গান করি, আমরা তোমাদের কথা ভেবেও আমরা করি। এবং তোমরা যখন মিষ্টি গলায় কবিতা বলো বা গান করো না, তোমাদের মতো ভালো আর্টিস্ট কিন্তু আর কেউ নেই। ইউ আর দ্য বেস্ট। একদম এটাই। তো তোমরা কিশোরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। তোমরাও তোমাদের পক্ষ থেকে, আমি কিশোরের পক্ষ থেকে, চন্দ্রানী আর আমি দুজনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এইভাবেই কবিতায়, গানে, সুরে, কথায় সবুজের ছোঁয়া নিয়ে ডুয়ার্স থেকে যাও। আবার আমন্ত্রণ রইলো। আমরা মোমো দিয়ে আড্ডা শেষ করছি। লোভ দেবেন না প্লিজ।